আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিভ। ডায়াবেটিস বিশ্বব্যাপী এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় 53 কোটি ব্যক্তি ডায়াবেটিস রোগে ভুগছে এবং বাংলাদেশেও এই পরিসংখ্যানটি অত্যন্ত ভয়াবহ। পরিসংখ্যান বলছে সারা দেশে প্রায় 1.5 কোটিরও বেশি ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় এটাই যে শুধুমাত্র ডায়াবেটিস নয়, এর ভয়াবহতা লুকিয়ে আছে এর উপসর্গ কিংবা এর দ্বারা সৃষ্ট নানা ধরনের জটিলতাগুলোতে। তবে আপনি কি করে বুঝবেন যে ডায়াবেটিসের কারণে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কখন সতর্ক হবেন? আজ আমরা আলোচনা করব এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম মুহিবুর রহমান, যিনি বিভাগীয় প্রধান নেফ্রোলজি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মারুফ বিন হাবিব, যিনি বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল, উত্তরা। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আজ আমরা আলোচনা করব। স্যার, শুরুতে জানা জরুরি যে কি কারণে আমরা আসলে ডায়াবেটিসকে নিরবঘাতক বলে থাকি। ডায়াবেটিস আসলে একটি মরণ ব্যাধি এবং এটি সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে সারা পৃথিবী এখন ডায়াবেটিসের এপিডেমিকে ভুগছেন, কারণ ডায়াবেটিস রোগটি যেভাবে ছড়াচ্ছে এবং ডায়াবেটিস রোগটি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয় এবং আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দিতে থাকে। যেমন এর মধ্যে বেশি আক্রান্ত হয় আমাদের শরীরের রক্তনালীগুলো, আমাদের ব্রেইন, আমাদের চোখ, আমাদের হার্ট এবং আমাদের কিডনি, সব কিছুই ডায়াবেটিস ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে। এবং অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস আপনার হয়েছে কিনা সেটা আমরা হঠাৎ করে বুঝতে পারি না। যদিও আমাদের কনভেনশনাল টিচিং হচ্ছে যে ডায়াবেটিস হলে বারবার প্রস্রাব হবে, অনেক বেশি পানি পিপাসা হবে, আপনি শুকিয়ে যেতে থাকবেন, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বিশেষ করে যেটা টাইপ 2 ডায়াবেটিস আমাদের যেটা বেশি মানুষের হয়ে থাকে টাইপ 2 ডায়াবেটিস, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের উপসর্গগুলো খুব একটা দেখা যায় না এবং তারা অনেকেই জানেই না যে তারা ডায়াবেটিস রোগে ভুগছেন। তো সেই জন্যে আপনি যেহেতু এটা উপসর্গ তেমন কিছু নেই, যদি আপনার জটিলতা না হওয়া পর্যন্ত আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার ডায়াবেটিস আছে। সেই জন্য এই ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়, কিন্তু কারণ এটা নীরবে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, ধীরে ধীরে আপনার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো সেই জন্যই ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়। এই জন্যই আসলে বলা হয় যে আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে কিংবা আপনার যদি ওজন বেশি থাকে, যেটাকে আমরা স্থূলকায় বা ওবেসিটি, সেটা ভুগে থাকেন, কিংবা আপনার যদি সেই সব ক্ষেত্রে এবং 40 থেকে 50 বছরের পরে সবারই বছরে একবার করে ডায়াবেটিস আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া দরকার। নিঃসন্দেহে খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। একটি বিষয়ে চলে আসবো যে আসলে প্রতিনিয়ত ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বাড়ছে। স্যার যেমনটি বলছিল যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে, মানে এত বেশি ডায়াবেটিস আমাদের জটিলতার কি কারণে সৃষ্টি করছে? আমরা কি আগের চাইতে অনেক বেশি সচেতন, নাকি পরিকল্পিত জীবনযাপন পদ্ধতি? আমরা তো সচেতনতা তো বেড়েছে, কিন্তু এটা ঠিক যে আমাদের জীবনযাত্রার মানের যথেষ্ট পরিবর্তন হয়েছে। আরবানাইজেশন, নগরায়ন, এগুলোর সাথে সাথে আমরা যে কাজ করছি, বসে বসে কাজ করছি, অ্যাক্টিভিটি করার জায়গাও কম, খেলার মাঠ কম। তারপর আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমরা ওইতটুকু সময় বের করতে পারছি না যতটুকু সময় আমাদের ব্যায়াম করলে অথবা একটু শারীরিক কসরত করলে সেটা আমাদের উপকার হবে। তো সেগুলা খাদ্যাভ্যাস অবশ্যই আমাদের পৃথিবীর নানা ধরনের খাদ্যের সংমিশ্রণ ঘটেছে। সব কিছু মিলিয়ে আমরা ফ্যাটি ফুড খাচ্ছি বেশি, আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, আমরা চিনি জাতীয় খাবার বেশি খাচ্ছি। তো এগুলোতে আমরা মুটিয়ে যাচ্ছি। তো মুটিয়ে যাওয়ার সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে। স্যার খুব চমৎকারভাবে উত্তর দিলেন যে ডায়াবেটিস কিন্তু আমরা মেইনলি দুই ধরনের, একটা টাইপ 1, টাইপ 2। তো টাইপ 1 ডায়াবেটিস খুব কম, যেটা খুব কম বয়সে সাধারণত হয়ে যায়। আর টাইপ 2 হলো যে মানুষের স্থূলকায় এবং মানুষের বেশি বয়সে যে ডায়াবেটিসটা হয়। এটাতে প্রথম যে প্রবলেমটা হয় সেটা হলো আমাদের যে ইনসুলিন,
সেটা শরীরে ভালোভাবে কাজ করতে পারে না, আচ্ছা। রেজিস্ট্যান্স তৈরি হয়। তো শরীর তখন করে কি, যে ইনসুলিনটা যেহেতু ভালোভাবে কাজ করতে পারছে না, শরীরের অ্যাবিলিটি যতক্ষণ আছে সে তখন বেশি বেশি ইনসুলিন তৈরি করার চেষ্টা করে, যে ওই বেশি ইনসুলিন তৈরি করে ওই কাজটা করানোর চেষ্টা করে। এটা করতে করতে একসময় শরীর ফেইল হয়ে যায়। তো এই যে লম্বা জার্নি, স্যার যেটা বললেন যে রোগের লক্ষণ তো প্রকাশ পায় না, বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস ডাক্তারের কাছে যায় অন্য কারণে, তখন ডাক্তার সাহেব পরীক্ষা দেয়, ওই পরীক্ষার অংশ হিসেবে তখন ডায়াবেটিস ধরা পড়ে। এটা কমনেস্ট। একদম। হ্যাঁ, আর কোন ওই যে সিমটমগুলো হবে, বেশি বেশি প্রস্রাব হবে, পানি পিপাসা বেশি লাগবে, শুকিয়ে যাবে, এটা তো টাইপ 1-এর মেইন সিমটমস। আচ্ছা। আর টাইপ 2-র সিমটম এটা হবে কখন? যখন অনেক বছর ধরে টাইপ 1 সে আনডায়াগনোজ থাকলো, শরীর যখন ফেল হয়ে যাচ্ছে তখন একেবারে ইনসুলিন প্রোডাকশন কমে যাচ্ছে। তো এই জন্যই নীরবঘাতক, স্যার খুব সুন্দরভাবে বলেছে। আর এটা এই যে জার্নিটা হচ্ছে, আমি তো বলবো যে ডায়াবেটিসটাকে যদি আমরা একটা রোগ হিসেবে না বলে আমরা একটা পরিবর্তিত আবহাওয়া হিসেবে বলতে পারি, যে সাপোজ আমরা বাংলাদেশ থেকে যাই মরুভূমির কোনো দেশে যেয়ে থাকলাম, তাহলে আবহাওয়ার একটা পরিবর্তন হলো। তো আমি ডায়াবেটিস হওয়া মাত্রই আমার শরীরটা এমন একটা আবহাওয়ায় ঢুকে গেল, যে আবহাওয়ায় থাকলে আমি যদি মেনটেন করে না চলি, আমার চোখ নষ্ট হবে, আমার কিডনি আস্তে আস্তে নষ্ট হবে, আমার হার্টের উপর জটিলতা হবে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি হবে, স্ট্রোক হওয়ার চান্স বেশি, আমার স্নায়ুগুলা দুর্বল হওয়া শুরু করবে, আমার শরীরে ইনফেকশন বেশি হওয়া শুরু করবে, আমার মাড়িটা আস্তে ধীরে নরম হয়ে যাওয়া শুরু করবে, ইনফেকশন হওয়া শুরু করবে। মানে আপনার শরীরের কোনো এমন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা ডায়াবেটিসে আক্রান্ত হবে না। তো সুতরাং আলাদা করে বললে এগুলো বললাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনার পুরো শরীরটাই এফেক্টেড হবে নিঃসন্দেহে। এবং এই যে স্যার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কারণ তো একটাই, যে প্রাথমিক অবস্থায় আমরা বুঝে উঠতে পারছি না যে ডায়াবেটিস রোগটিতে আমরা আক্রান্ত। এবং আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী যে অসংখ্য অগণিত ব্যক্তি রয়েছে যারা জীবনের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত জানেনই না যে তারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। যখন কমপ্লিকেশন হয়, অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে গিয়ে এটি ধরা পড়ে। আসলে বোঝার কি আসলেই কোনো উপায় নেই, এবং কারা সচেতন হবেন? আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কারা বেশি সচেতন হবেন। আপনি যদি এই টার্গেট পপুলেশন বা জনগোষ্ঠী আমাদের কাদেরকে আমরা সেটা বলতে চান, তাহলে আমাদের প্রথমে বলতে হয় যাদের পরিবারের বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিস আছে, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। যদিও মানে টাইপ 2 ডায়াবেটিসের কথা আমরা বলছি, যে সে কি সম্ভাবনা বেশি, এটা একটা। 2 নম্বর হচ্ছে যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, স্বাভাবিকের থেকে মানে বিএমআই যেটা বেশি, যেটা বলবে না বডি মাস ইন্ডেক্স বেশি, যাদের ওজন বেশি তাদের অবশ্যই সচেতন হতে হবে। এবং যাদের কোনো ধরনের উপসর্গ দেখা দিচ্ছে যেটা হতে পারে ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত, যেমন তার বারে বারে পানি পিপাসা পাচ্ছে, কিংবা তার বারে বারে প্রস্রাব করতে যেতে হচ্ছে, ধরেন আগে রাত্রে ঘুম থেকে উঠতে হতো না, এখন ঘুম থেকে 2-3 বার করে উঠতে হচ্ছে, এই ধরনের কোনো উপসর্গ যদি দেখা দেয়, কিংবা যদি কেউ দেখেন যে তার পায়ে একটা জায়গায় কেটে গিয়েছিল কিন্তু জায়গাটা শুকাতে অনেক সময় লাগছে, এই ধরনের কোনো উপসর্গ বা ইনফেকশন, মানে বেশি বেশি ইনফেকশন হচ্ছে, বেশি বেশি সর্দি কাশি এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, এইসব মানুষদের অবশ্যই পরীক্ষা করা উচিত তাদের ডায়াবেটিস আছে কিনা। এবং তাদের যদি এই ধরনের কোনো পেয়ে যান, ক্লু পেয়ে যান, তাহলে তাদের পরীক্ষা করে ডায়াবেটিস আছে কিনা সেটা অবশ্যই নিশ্চিত হওয়া প্রয়োজন। আরেকটি সহজ উপায় হচ্ছে প্রস্রাব পরীক্ষা করা। প্রস্রাবে যদি আপনার প্রোটিন যাওয়ার পরিমাণ একটু বেশি থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা করা উচিত আপনার ডায়াবেটিস আছে কিনা। তো এই ধরনের এই জনগোষ্ঠীকে যদি আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, যে তারা বছরে একবার হোক অন্ততপক্ষে পরীক্ষা করবেন তাদের ব্লাড সুগার। এবং পরীক্ষার মধ্যে ব্লাড সুগার করার চেয়ে আমার মনে হয় আরেকটি মাত্রা আছে যেটা আমরা মাপতে পারি, সেটাকে আমরা বলি HbA1c। HbA1c হচ্ছে যেটা 4 মাসে আপনার যে ব্লাড সুগার সেটার একটা গড় বলতে পারেন আর কি সহজ ভাষায়। তো সেটা মাপলেই বেশি বোঝা যায়। কেননা আপনি হয়তো এখন ব্লাড সুগার মাপলেন, আপনি আজকে কম খেয়েছেন কোনো একটা কারণে, তখন ব্লাড সুগার কম আসলে আপনি ভাবলেন আপনার ডায়াবেটিস নেই, কিন্তু সেটা ঠিক নাও হতে পারে। তারপরে আরেকটা যদি আপনি ব্লাড সুগার মাপছেন, ব্লাড সুগার মাপা এখন খুব সহজ ব্যাপার। আপনি ছোট্ট যন্ত্র পাওয়া যায়, আপনি একটা প্রিক করে মাপতে পারেন। আপনি খেলে সেটা যদি মাপতে চান, তাহলে আপনার খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা মাপা উচিত। যে কোনো একটা মিলের, সকালে নাস্তাই হোক, দুপুরের খাবার
হোক কিংবা রাত্রের খাবার হোক, খাবার 2 ঘন্টা পরে যদি মাপেন এবং সেটা যদি 7.8-এর বেশি থাকে, মিলিমল পার লিটার বেশি থাকে, তাহলে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এবং তখন আপনি আরও পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে কিনা। এবং যদি থাকে তো অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার জন্যে আপনার জীবনযাত্রায় যে পরিবর্তনগুলো করা প্রয়োজন, যেমন ধরেন প্রতিদিন কিছু পরিমাণ ব্যায়াম করা কিংবা হাঁটা, তারপরে হচ্ছে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা, খাদ্যাভ্যাসে শর্করা খুব বেশি খেতে শর্করার পরিমাণ কমিয়ে ফেলা এবং সুষম খাদ্য গ্রহণ করা, এবং প্রয়োজন হলে এইগুলোতে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই আপনার ওষুধ খেয়ে অথবা কোনো কোনো ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন দিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে হবে। একদমই স্যার, এই জায়গাটাতে একটু আপনার কাছে আসবো এই কথার প্রেক্ষাপটে। আমরা তো ডায়াবেটিসের রক্তে শর্করার মাত্রার কথা জানলাম যে স্বাভাবিক কত থাকা জরুরি, কিন্তু আমাদের দেশে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা তো আরও বিভিন্ন রোগ ক্যারি করে, যেমন কার্ডিয়াক বিভিন্ন ধরনের জটিলতা, রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই বা হাইপার টেনশন। আমি একটু জানতে চাই যে সবার ক্ষেত্রে কি রক্তের শর্করার মাত্রার টার্গেটটা একই রকম হবে কিনা? স্যার তো বলছিল 3 মাসের গড় HbA1c একটি নির্দিষ্ট মাত্রায়, কিন্তু সবার ক্ষেত্রে কি আপনারা টার্গেটিং ওই রেটটা একই রকম রাখার পরামর্শ দেন, নাকি এটা ডিজিজ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে? খুব সুন্দর প্রশ্ন এটা। এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে স্যারের পারমিশন নিয়ে একটা কথা বলি আগের প্রশ্নটায়। সেটা হলো যে ডায়াবেটিস কারা বেশি পরীক্ষা করবে, যে কে জানবে যে আমার ডায়াবেটিস হতে পারে? একটা জিনিস যোগ না করলেই না, মানে পরে ভুলে যাব, সেটা প্রেগনেন্ট মহিলারা। প্রেগনেন্সিতে শরীরে কিছু হরমোন বেড়ে যায়, যেই হরমোনগুলো ডায়াবেটিস ত্বরান্বিত করে। অনেক এটাকে আমরা বলি প্রেগনেন্সি জনিত ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা কিন্তু মোটামুটি অনেক কমন। এটা প্রেগনেন্ট অবস্থা পার হয়ে গেলে আবার অনেকে নর্মাল হয়ে যায়, অনেকে ডায়াবেটিস হিসেবে থেকে যায়। সুতরাং এটা একটা যোগ করার ছিল। আরেকটা জিনিস যেটা বলছি, যে অনেকগুলা রোগের উপস্থিতির কথা বললেন না, যে মেটাবলিক ডিজিজ আমরা বলি, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট অ্যাটাক। তো যাদের অন্য কোনো রোগের উপস্থিতি থাকবে তারা রেগুলার ভিত্তিতে ডায়াবেটিস পরীক্ষা করবে, কারণ এরা সব কাজিন ব্রাদার্স, কাজিন সিস্টার্স, এটা হয়ে যেতে পারে যে কোনো সময়। আর একটা হচ্ছে যে কার ক্ষেত্রে কত কন্ট্রোল করব। রাফলি আমি খালি পেটে ডায়াবেটিস 7-এর নিচে রাখবো, খাবার পরে ব্লাড সুগার 10-এর নিচে রাখবো। মিলিমলে বলছি, এটাকে 18 দিয়ে গুণ দিলে মিলিগ্রামে চলে যাবে, তো অনেকে ওইভাবে হিসাব করে। তো আর HbA1c-রও একটা টার্গেট আছে, এটাও বলা হয় 7-এর নিচে রাখতে, কেউ বলে 6.5-এর নিচে রাখতে। এখন কে কত বেশি কন্ট্রোল করবে সেটা নির্ভর করছে তার উদ্দীপনার উপর, তার বয়সের উপর, তার অন্যান্য রোগের উপস্থিতির উপর, তার জটিলতার উপর। একটা বৃদ্ধ লোক যার অনেকগুলো রোগ আছে, যার বাসায় অতটা হেল্পিং হ্যান্ড বা আত্মীয় স্বজন নেই, ওনার যদি ব্লাড সুগার কমে গেলে সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, সেটা যদি হয় উনি তো এটাকে প্রপারলি হয়তো ম্যানেজ করতে পারবেন না। এই জন্য ওই ভদ্রলোকের জন্য ব্লাড সুগার আমরা একটু বেশি রাখবো, কোনো অসুবিধা নেই। খালি পেটে 7-এর নিচের জায়গায় আমরা 9 পর্যন্ত রাখি না, কোনো অসুবিধা নেই। খাওয়ার পরে 10-এর নিচের জায়গায় আমরা 11, 12, 13 পর্যন্ত রাখি, তাতে কিচ্ছু হবে না। এই যে ডায়াবেটিস রোগটা তো বহু বছর পরে যে শরীরের একটা ক্ষতি করে, কিন্তু কারো যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, ডায়াবেটিস বেশি কমে যায়, সে তো 2-4-5 মিনিটে মরেও যেতে পারে। আমরা তো মৃত্যু চাই না। তো সুতরাং অনেক দিন থাকলে কমপ্লিকেশন হবে, এটা ঠিক, আমরা তখন সেটাকে ম্যানেজ করব। কিন্তু ইয়াং মানুষ, তার কোনো জটিলতা তেমন নেই, তার জন্য যত টাইট কন্ট্রোল আমরা রাখতে পারি সেটা করব। তাহলে দীর্ঘমেয়াদী তার যে জটিলতাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, স্যার সহ আমি আলোচনা করলাম, যে চোখের, কিডনির, হার্টের, স্নায়ুর, এগুলা অনেক কম হবে। কারণ ডায়াবেটিসের বয়সের সাথে সাথে আপনার যখন ডায়াবেটিস ধরা পড়লো, আপনার যত বয়স বাড়ছে, এই ডায়াবেটিসের বয়স যত বাড়ছে, সেটার উপর ভিত্তি করে এই যে মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আমাদের মেডিকেল টার্মে বললাম, অনেক রোগীরা জানে, এই যে জটিলতাগুলো, এগুলো বাড়তে থাকে। এবং এগুলা কন্ট্রোল করার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করা লাগবে, আর মেটাবলিক যে অন্যান্য রোগ আছে, প্রেশারটা সুন্দরভাবে কন্ট্রোল করা লাগবে। কিছু এখন তো আধুনিক গবেষণায় অনেক নতুন নতুন ওষুধ আসছে, যে ডায়াবেটিস রোগীর কার হার্টের অসুখ আছে তার জন্য এই ওষুধটা দিলে দেখা যাচ্ছে যে তার দীর্ঘমেয়াদীভাবে তার আয়ু বাড়ানো সম্ভব, তারপর অন্যান্য রোগ কমানো সম্ভব। এগুলা এখন ভাগ করে তখন ডাক্তার সাহেবরা বিবেচনা করবে কার ক্ষেত্রে কোনটা দেওয়া হবে। কিন্তু এই জায়গায় একটু সংযুক্ত করব স্যার আপনার সাথে, সেটা হলো যারা ডায়াবেটিস রোগী, আমাদের দেশের যে চিত্রটা আমরা সবসময় দেখি, আপনারা অনেক বেশি দেখে থাকেন, যে কোন একটি মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছিল, হয়তো বা 1 বছর পেরিয়ে গেছে, ফলো আপে আসলো না, একই রকম করে সে মেডিসিনটা কন্টিনিউ করছে অথবা ছেড়ে ছেড়ে খাচ্ছে। যখন ডায়াবেটিসটা একটু বেড়ে গেল, যেদিন হাইপোগ্লাইসেমিক হয়ে গেল, সেদিন হয়তো বা একটু নিয়ন্ত্রণ করে খাচ্ছে এবং অন্যান্য সময় একটু অযাচিত জীবনযাপন করছে। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আমি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই এভাবে, শুধু ডায়াবেটিস নয়, যেগুলো দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এরকম অনেক আরও রোগ আছে,
এগুলা সম্বন্ধে আমাকে হেলথ এডুকেশন দিতে হবে রোগীকে, আদারওয়াইজ এই চিকিৎসাটা খুব বেশি সফল হবে না। হেলথ এডুকেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ডায়াবেটিসের অবস্থা, উনি ওই পার্টিকুলার রোগীটা উনি কিভাবে এটাকে নিয়ন্ত্রণে করবে, কি কি উনি জীবনযাত্রার পরিবর্তন করবে, লাইফস্টাইল মডিফিকেশন করবে, উনি কিভাবে এক্সারসাইজ করবেন, ওনার ডায়েট প্ল্যানটা কিভাবে হবে, এই প্রাইমারি কাজগুলো করার পর তারপরে সে না ওষুধের কথা আসবে, তাই না? তো সুতরাং আমাকে ওনাকে এম্পাওয়ার করতে হবে, রুগীটাকে যথেষ্ট জ্ঞানদান করতে হবে যে ডায়াবেটিস সম্বন্ধে, তার করণীয় কি না করণীয় কি। তারপর যেই রুগী বিভিন্ন ধরনের এইগুলো করার পরেও, ফরজগুলা করার পরেও আমরা আস্তে ধীরে ধরেন সুন্নত দিলাম, নফল দিলাম, ব্যাপারটা আমি ওভাবে বলি সবার বোঝার জন্য, তাহলে সেইটা ফরজ বাদ দেওয়া যাবে না কখনোই, ফরজটা কখনোই বাদ দেওয়া যাবে না। এই লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট কন্ট্রোল এগুলো করেই যেতে হবে, কারণ এটা তার খাদ্যাভ্যাসটার সাথে ডায়াবেটিসের ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে। তারপর তাকে আমরা ওষুধ দিব, তারপর যাদের ইনসুলিন লাগছে ইনসুলিন দিব, তাকে শিখিয়ে দেওয়া হবে, সে নিজে ব্লাড সুগার মেপে মেপে, স্যার সুন্দরভাবে বললেন যে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার মাপা যায়। এখন তো আধুনিক মেশিন আছে, আপনি একটু ঢুকায় রাখেন, আপনার আর কোনো বারবার প্রিক করতে হবে না, ইউ জাস্ট আপনার মেশিনটা এখানে ধরলেই মানে কন্টিনিউয়াস মনিটর করতে পারে, সে যখন ইচ্ছা তখন তার ব্লাড সুগার দেখতে পারে। তারপর এখন আধুনিক আরও মেশিন আছে, এটার সাথে সেন্স করে আপনার চিকিৎসা ব্যবস্থাও দিতে পারেন। তো সেই জিনিসগুলো রুগীকে না শেখালে আমরা সফল হতে পারবো না, এই জন্যই তো রুগীরা ফলো আপ করতে আসে না ঠিক মতো। আমি যদি তাকে বুঝিয়ে দিই যে ফলো আপ করার গুরুত্বটা কত বেশি, এতদিন পর পর এটা কিডনিকে এফেক্ট করতে পারে, লিভারকে এফেক্ট করতে পারে, বা আমি যেই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে ওষুধটা দিচ্ছি সেটাও একসময় তার জন্য হার্মফুল হতে পারে, আচ্ছা, তার যদি শরীর উপযুক্ততা না থাকে। তো এই জিনিসগুলো বলতে হবে যে টাইম টু টাইম ফলো আপ খুবই জরুরি। মানে এই জায়গায় অপারগতা কেবলমাত্র প্রত্যেকটি রোগীর নয়, পাশাপাশি একজন ফিজিশিয়ানের, যিনি তাকে পরামর্শ দিচ্ছেন। অবশ্যই আমাদের অনেক দায়িত্ব আছে রুগীকে এম্পাওয়ার করার, সময় দিতে হবে। সোজা কথা হচ্ছে যে আমরা রুগীকে সময় দিয়ে তাকে বোঝাইতে হবে। যেমন রুগীরা অনেক সময় বুঝতে চায় না, আমি একটা উদাহরণ না দিলেই না। ধরেন ডায়াবেটিসের একটা রুগী, বহু বছর ডায়াবেটিস পার করে রুগীটা আসছে, ওষুধ খেত, এতদিন ওষুধে কন্ট্রোল হচ্ছে না, বাস্তবিকভাবে রুগীটার এখন ইনসুলিন লাগবে। ধরেন তার লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি ওষুধে আর কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের ওষুধে ইনসুলিন লাগবে। আমার কাছে রুগীটা আসলো, আমি যেই ইনসুলিন দিতে চাবো, যতই বলি রুগীরা নিতে চাবে না, এটাই। কিন্তু আমি যদি সুন্দরভাবে বুঝাইতে পারি তাহলে কিন্তু নিবে। আমি যদি জটিলতাগুলো সুন্দরভাবে বলতে পারি যে আপনার এই জটিলতা হবে, এই হবে, আপনি স্ট্রোক করে বেঁচে থাকা মানে তো না বেঁচে থাকার মতোই, হার্ট অ্যাটাক হয়ে বেঁচে থাকা কত কঠিন, কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস করে বেঁচে থাকা কত কঠিন, এতে যতই বুঝাই রুগীরা করে কি আরেক ডাক্তারের কাছে যাবে। তার মানে প্রপার কাউন্সেলিং করাটা খুব বেশি এর কোনো বিকল্পই নাই, কারণ নাহলে তো চিকিৎসা ফেল করবে। মানে আমাদের দেশে এই যে ডায়াবেটিস রোগীর সংখ্যা তো বাড়ছে, তাদের জীবনযাত্রা অপারগতা, এই আসলে এই বিষয়টা কেবলমাত্র একজন রোগীর উপর না, একজন ফিজিশিয়ানের উপরেও বর্তায়। অবশ্যই বর্তায়। আর দেখেন আরেকটা ব্যাপারও দেখি আমরা, এই আঙ্গিকটা বাদ দিয়ে আরেকটা, কস্ট, যে কনজামশন অফ, যে আপনার টাকার ব্যবহার, সারা জীবনের একটা রোগ, এটা আপনি যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে না পারেন, এইটার জটিলতায় যদি আপনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, আপনার একটা মানে ভর্তি হইতে হইলো, কতগুলো টাকার প্রয়োজন হবে ওই সময়। অথচ যদি আপনি রেগুলার ভিত্তিতে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনি বহুলাংশে এগুলোকে তো ঠিকই রাখতে পারবেন। হ্যাঁ, মানে আপনার কর্মক্ষম জীবনের উপর একটা প্রভাব পড়বে না। আপনি যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, আপনার পরিবার কোথায় যেয়ে দাঁড়াবে? এই জায়গাটাতে আমরা আসলে কখনোই নিয়মতান্ত্রিক জীবনযাপন করি না, এই কারণেই আমাদের নানা ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয়। ঠিক তেমনই একটা জটিলতা স্যার একটু জানতে চাই আপনার কাছে, কিডনি। আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করি, আসলে কিডনিতে নেফ্রোপ্যাথি হয়ে যাওয়ার একটি ঝুঁকি থাকে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা যেটাকে মেডিকেল টার্মে বলে থাকি। একটু জানতে চাই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলতে আমরা কি বুঝি, এবং আসলে কি প্রাথমিক অবস্থায় বোঝার কোনো উপায় রয়েছে কিনা? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা দুটো কথা একটু যোগ করি। সেটা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আসলে ব্লাড সুগার চেয়ে HbA1c বেটার ইন্ডিকেটর। আপনি, কারণ ব্লাড সুগার আপনার আগের যে আপনি ঠিক মাপার আগে মিলটা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু HbA1c এই জন্য HbA1c দিয়ে কন্ট্রোল করাই ভালো রাদার দ্যান আপনার ব্লাড সুগার। এটা পেশেন্টরা অনেক সময় শুধু ব্লাড সুগার মেপে ভাবে, একবার 6 পেলো, ভাবলো যে আমার ডায়াবেটিস ভালো কন্ট্রোল হয়ে গেছে। আর খাওয়ার পরে ব্লাড সুগারটা যদি মাপেন উনি, সেটা মাপতে হবে খাওয়ার 2 ঘন্টা পরে, কারণ খাওয়ার পরপরই কিন্তু ব্লাড সুগার অনেক বেশি থাকে। সুস্থ মানুষেরও বেশি থাকতে পারে খাওয়ার আধা ঘন্টা পরে ব্লাড সুগার, সে তার মানে তার ডায়াবেটিস আছে তা না। খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড সুগারটা, সেটার লেভেলটার উপর ডিপেন্ড করে আমরা এটা ডায়াগনোসিসটা ঠিক করে থাকি। যাক, এটা একটু জাস্ট করার জন্য রেক্টিফাই করে। আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে ডায়াবেটিসের জন্য যে কিডনি রোগ হয়, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি, আমাদের যে
কিডনি রোগগুলি আছে সেগুলিকে আমরা দুটো বড় ভাগে ভাগ করি। একটা হচ্ছে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একটা হচ্ছে ধীরে ধীরে ধীর গতিতে কিডনি বিকল হওয়া বা ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের সারা পৃথিবীতে 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। 1 নম্বর কারণ হচ্ছে সারা পৃথিবী, শুধু বাংলাদেশেই না, বাংলাদেশেও 1 নম্বর কারণ, এবং সারা পৃথিবীতে 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এবং সেই জন্য আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি ভালো করে, আমরা কিন্তু এই কিডনি বিকল হয়ে যাওয়ার, ধীরগতিতে কিডনি বিকল হয়ে যাওয়ার পরিমাণ অনেক ক্ষেত্রে কমিয়ে দিতে পারবো। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে যখন একবার কিডনি বিকলতা হয় এবং ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়, তখন একটা পর্যায়ে যে তার ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন ছাড়া অন্য কোনো চিকিৎসায় তাকে বাঁচিয়ে রাখা যাবে না, এবং সেই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল। তো সেই জন্য আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা এবং ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটা খুব ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং ডায়াবেটিস যেগুলো প্রফেসর মারুফ বললেন যে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, জীবনযাত্রার নিয়ন্ত্রণ, কায়িক পরিশ্রম, এগুলো দিয়ে এবং তারপর ঔষধ এবং ইনসুলিন এগুলির ব্যবহার করে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস কিডনিকে আক্রান্ত করবে এবং ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যাবে, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, প্রথম যে পরীক্ষা দিয়ে বোঝা যায় যে আপনার কিডনি আক্রান্ত হয়েছে কিনা, সেটা হচ্ছে খুব সাধারণ একটা পরীক্ষা, যেটা আমরা বলি ইউরিনে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এটা আজকাল স্ট্রিপ পাওয়া যায়, আপনি স্ট্রিপ দিয়েও করতে পারেন, বাসাও করতে পারেন। জাস্ট আপনি ইউরিনটা কালেক্ট করে একটা টেস্ট টিউব, একটা স্ট্রিপটা ডুবালেই হবে যে আপনার প্রস্রাবে বেশি পরিমাণ প্রোটিন নির্গত হচ্ছে কিনা। যদি প্রোটিন নির্গত হয়, তার মানে আপনার কিডনি আক্রান্ত হয়েছে। এখন অবশ্যই আপনার কিডনি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এই প্রোটিন যে বেশি পরিমাণ নির্গত হচ্ছে সেইটার ব্যাপারে তার চিকিৎসাটা ঠিক করে নেওয়া উচিত। সেই জন্য কিডনি ডাক্তার শরণাপন্ন হওয়া প্রয়োজন যদি ইউরিনে প্রোটিন যাওয়ার মাত্রা বেড়ে যায়। কেননা আমরা যে বলি আরেকটা আমরা প্যারামিটার যেটা ইউজ করি, যে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বা সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন কিন্তু আপনার এটা মনে রাখতে হবে, সিরাম ক্রিয়েটিনিন লেভেল কিন্তু বাড়ে না যতক্ষণ পর্যন্ত আপনার 50% কার্যক্ষমতা কিডনির কমে যাচ্ছে। 50% কার্যক্ষমতা কিডনির কমে যাওয়ার পরেই সিরাম ক্রিয়েটিনিন লেভেল বাড়তে শুরু করে। সুতরাং তার আগে বোঝার উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনি এই ইউরিনের প্রোটিন নির্গত হচ্ছে কিনা সেটা নির্ণয় করা, আরেকটা হচ্ছে আমরা আজকাল জিএফআর মাপতে পারি, ইজিএফআর ক্রিয়েটিনিন লেভেলটা, এবং আপনার বয়স এবং অন্য একটা ফর্মুলা আছে সেটাতে ইজিএফআর মাপতে পারি। ইজিএফআর ক্যালকুলেট করেও কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার কিডনি কার্যক্ষমতা কমে যাচ্ছে কিনা। স্যার, এই ক্ষেত্রে একটি প্রশ্ন চলেই আসছে যে আমাদের আসলে ইউরিন দিয়ে প্রোটিন নির্গত হচ্ছে কিনা, এটা আমরা কখন চিন্তা করব? মানে দীর্ঘমেয়াদী যাদের কিডনিজনিত জটিলতা, নাকি বহিঃপ্রকাশ আছে কোনো কিছু? হ্যাঁ, না, এটার বহিঃপ্রকাশ আছে, কিন্তু বহিঃপ্রকাশগুলো সাধারণত দেরিতে হয়। যেমন ধরেন আপনার পায়ে পানি আসা, আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে আপনার মুখটা একটু ফুলে আছে, বিশেষ করে চোখের নিচের পাতায় পানি জমে থাকা সকালবেলা ঘুম থেকে ওঠার পর, এই ধরনের উপসর্গ পেলে আপনি অবশ্যই পরীক্ষা করবেন। সেটা যদি নাও পান, আপনি যারা টাইপ 2 ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের বেলায় বলা হয় যে তারা যখনই ডায়াবেটিস শনাক্ত হবে তখনই কিডনির অসুখ আছে কিনা সেটা পরীক্ষা করা প্রয়োজন। কেননা টাইপ 2 ডায়াবেটিস অনেকেই হয়তো জানেন না তারা কতদিন ধরে ভুগছেন রোগে। তারা হঠাৎ করে কোনো একটা কারণে কিছু পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে গেল ওনার ব্লাড সুগারের মাত্রা বেশি কিংবা HbA1c বেশি, তখন আপনি নির্ণয় করলেন যে তার ডায়াবেটিস আছে। সুতরাং আপনার সেই জন্যে যাদের টাইপ 2 ডায়াবেটিস হবে, তারা যখন ডায়াবেটিস শনাক্ত হবে সেই মুহূর্তে তার কিডনির সমস্যা আছে কিনা সেটা জেনে নেওয়া দরকার। শুধু 2টা পরীক্ষা করলেই হবে, একটা রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ আর ইউরিনের রুটিন এক্সামিনেশন করে ইউরিনে প্রোটিন বেশি যাচ্ছে কিনা, এই 2টা পরীক্ষা করবে। এবং তারপরে উনি যখন টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা করছেন, সেখানে বছর অন্তত একবার করে এই পরীক্ষাগুলো করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে উনি যখনই ওনার কিডনি আক্রান্ত হচ্ছে তখনই উনি সেটা শনাক্ত করতে পারবেন, এবং কিডনিকে রক্ষা করার জন্য কিছু ওষুধপত্র আছে সেগুলো আমরা দিতে পারবো তাকে। একদমই। একটু স্যারের কাছে একটু সচেতনতামূলক একটি প্রসঙ্গে আসতে চাই, যে আমরা তো বারবার স্ক্রিনিংয়ের কথা বলছি, যে শনাক্ত দেরিতে হচ্ছে দেখে উপসর্গের পরিমাণ কিংবা জটিলতার মাত্রা দীর্ঘায়িত হচ্ছে, এবং এই যে স্যার উপসর্গগুলো কিংবা জটিলতাগুলো এত বেশি বাড়ছে, আমরা যদি মাস পপুলেশনকে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি কিংবা স্ক্রিনিংয়ের আওতাভুক্ত করতে পারি, হয়তোবা
খুব আর্লি স্টেজে ডায়াবেটিস শনাক্ত হয়ে যাবে। যেমনটি আপনি বলছিলেন যে টাইপ 2-তে আসার আগে যদি টাইপ 1 শনাক্ত হয়ে যায়, হয়তো বা টাইপ 2 এর মাত্রা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। তাহলে আমরা অ্যাজ এ হোল মাস পপুলেশনের মাধ্যমে কিভাবে স্ক্রিনিংয়ের আওতাভুক্ত করতে পারি, বা এই জায়গাটাতে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগগুলো কি হতে পারে? বেসরকারি পর্যায়ের উদ্যোগগুলো হতে পারে এইভাবে যে বেসরকারি সরকারি দুটোই বলবো। সেটা হলো এলাকা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো আছে বা ক্লাবগুলো আছে বা সমিতিগুলো আছে, তারা উদ্যোগী হতে পারে, টাইম টু টাইম ক্যাম্প করতে পারে। সেই ক্যাম্পে মাস পিপল আসলে খুব সহজে কম পয়সায় তো স্ক্রিনিং করা যায়। সেটা করলে একটা দেখা গেল যে ওখানে একটা বিরাট জনগোষ্ঠীর ধরা পড়ে যেতে পারে যারা জানতো না, ডাক্তারের কাছে যেত না। তো সেটার যদি অনুদান পাওয়া যায়, ফ্রি ক্যাম্পের আয়োজন অনেকেই করে বিভিন্ন দিবসে, বিভিন্ন আমাদের জাতীয় দিবসগুলোতে করা যেতে পারে। এটা একটা সরকারের অবশ্যই অনেক ভূমিকা আছে এই এর ব্যাপারে। তারপর প্রিভেনশনের ব্যাপারে ভূমিকা আছে, পার্ক তৈরি করা, খেলার জায়গা তৈরি করা, ফুটপাতটা ঠিকমতো রাখা। অনেক জায়গায় তো ফুটপাত আমরা পাই না, রাস্তা দিয়ে হাঁটি, তাই না? রাস্তা দিয়ে হাঁটলে তো বিপদও হতে পারে। তো আমাদের ফুটপাতগুলোকে ঠিকভাবে আমাদের যাতে পথচারীদের জন্য প্রপার অ্যাটেনশন দেওয়া হয় রাস্তায়, সেটা আমরা আমাদের ফুটপাত যাতে দখল না হয়ে থাকে। তো আমরা তো প্রায়ই দেখি যে ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা থাকে না। এটা একটা। আরেকটা হলো যে আপনাদেরও যথেষ্ট ভূমিকা আছে এই যে টিভি চ্যানেলগুলার। বেশি না, সারাদিনে 5 মিনিট আপনি এইটার জন্য দেন, ওইটার জন্য না হয় কোনো আপনি পেলেন না, অ্যাডভার্টাইজমেন্ট পেলেন না বা কিছু পেলেন না, কিন্তু 5 মিনিট আপনি জনসচেতনামূলক বলেন। সপ্তাহের আপনি দিন ঠিক করে নেন, একদিন ডায়াবেটিস সম্বন্ধে বলেন, একই লেকচার প্রতিদিন দেওয়ান। তাহলে তো মানুষ দেখে, মানে আমার কথা শুনছে কারা? আমার কাছে যে রোগীগুলো আসছে সেই রোগীগুলাই তো, স্যারের কথা শুনছে সেই রোগীগুলাই তো, কিন্তু আপনাদের কথা তো লাখো মানুষ শুনতেছে। তো সুতরাং লাখো মানুষের কাছে রিচ করার জন্য এই মিডিয়াগুলার ছাড়া কোনো বিকল্প নেই। একদমই। হ্যাঁ, তো এখানে প্রকাশ করা যায় জনসচেতনমূলক, যেমন এটাও একটা তারই জনসচেতনমূলক প্রেক্ষাপটে অনুষ্ঠান। আমাদের এই আয়োজনগুলো প্রতিনিয়তই আমরা করে থাকি যাতে প্রত্যেকে সচেতন হতে পারে। কিন্তু আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা আসলে দুজনের উদ্দেশ্যেই থাকবে আমার, যে আসলে স্ক্রিনিং এর আওতাভুক্ত হওয়াটা এই মুহূর্তে কতটুকু জরুরি? বিশেষ করে আমরা তরুণদের মাঝে এখন অনেক বেশি ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি দেখছি। আমরা আসলে আমাদের লাইফস্টাইলে এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা ফাস্ট ফুড, হ্যাভি ফুড, জাঙ্ক ফুডের প্রতি অতিমাত্রায় আসক্ত। এগুলো ডায়াবেটিসকে ঝুঁকি কতটুকু বাড়াচ্ছে, এবং তরুণদের মাঝে যদি আমরা একটু স্ক্রিনিং এর আওতাভুক্ত করে শনাক্তকরণ করতে পারি, সেক্ষেত্রে স্কুল কলেজগুলোতে আসলে স্ক্রিনিং পদ্ধতি চালু রাখাটা কতটুকু সময়ের দাবি? আচ্ছা, আমি একটু প্রথমে বলি। প্রথমত হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উপায়, সেটা কিন্তু আরেকটা ভালো উপায় আছে, যেটা আমার মনে হয় আমাদের সরকার, নতুন সরকার এসেছে আশা, এবং এই জনবান্ধব সরকার, আশা করি এই সরকার এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। কিছুদিন আগে মন্ত্রী মহোদয়ের সঙ্গে একটা অনুষ্ঠানে আমাদের একটা মত বিনিময় হচ্ছিল, সেখানে আমিও এটা বলেছি যে আমাদের দেশে কিন্তু কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্য প্রতিনিধি আছেন। যেহেতু ওখানে কমিউনিটি ক্লিনিকে হয়তো ডাক্তার নেই, কিন্তু স্বাস্থ্য প্রতিনিধি আছেন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হসপিটাল এবং আপনার বিভাগীয় হসপিটালগুলো আছে। আমার মনে হয় আমরা প্রাথমিক পর্যায়ে যারা কমিউনিটি ক্লিনিকেও আসেন কিংবা কোনো প্রয়োজনে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসেন, তাদের সবার কিন্তু আমরা একটা ব্লাড সুগার মাপা কোনো কঠিন ব্যাপার না, জাস্ট প্রিক করে মেপে নিলে আর ইউরিনটা টেস্ট করে ফেলবে। ইউরিনটা একটা স্ট্রিপ, কিছুই না, একটা স্ট্রিপ ডুবানো আর তুলে ফেলা। আর এতে খরচও খুব বেশি না। আমরা হিসাব করে দিচ্ছি এতে 130 থেকে 140 টাকার মতো খরচ হয়, টোটাল 100 টাকার মতো খরচ হবে। তো সেটা যদি আমরা করতে পারি, সে যে কারণেই আসুক স্বাস্থ্য সুবিধা নিতে, সেটা কমিউনিটি ক্লিনিকে হোক, উপজেলা ক্লিনিক, সবার আমরা যদি এইটা মাপি এবং এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব, তাহলে আমরা সহজেই ডায়াবেটিস শনাক্ত করতে পারবো, এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করব। যারা জানেন না তারাও জানতে পারবেন। সুতরাং এটা আরেকটা উপায় আছে আমাদের, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আরেকটা আমার সাজেশন ছিল, আমরা এখন কিন্তু আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোনে গভর্নমেন্ট ইনফো বলে একটা মেসেজ আসে কিছুদিন পর গভর্নমেন্টের বিভিন্ন তথ্য। তা আমরা একটা হেলথ অ্যাপ চালু করতে পারি, যেখানে প্রতিদিন একটা করে মেসেজ আসবে, কিংবা আমরা এই গভর্নমেন্ট ইনফোর মতো হেলথ ইনফো এরকম একটা কিছু মেসেজিং সিস্টেম করতে পারি, যেখানে প্রতিদিন একটা মেসেজ আসবে। তো এই মেসেজটা যদি আমরা প্রতিদিন দিতে পারি, আমরা কিংবা 7 দিন পর একদিন করে পাঠালাম, তাতে একটা মানুষ যখন এই মেসেজটা বারবার দেখবে, তার মনের মধ্যে একটু হলেও বলে, আচ্ছা দেখি তো
এটা এটা কি আমায় একটু করে দেখি, এইভাবে কিন্তু আমরা জনগণকে আরও সচেতন করতে পারি। কারণ আমাদের জনগণকে সচেতন না করলে আসলে শুধু ডাক্তাররা চিকিৎসা করলেই হবে না, কারণ আমাদের এটা হচ্ছে দরিদ্র দেশ, আপনাকে এটা বুঝতে হবে। এবং আমাদের দেশের অনেক মানুষেরই এই রোগ চিকিৎসা করার পয়সা পাবে না যখন জটিলতা হবে সেগুলো চিকিৎসা করার। তো সেই জন্যে আমাদেরকে প্রতিরোধের দিকে জোর দিতে হবে। প্রতিরোধের দিকে জোর না দিলে, সেই জন্যই আমরা ওই ধরনের একটা যদি হেলথ অ্যাপ কিংবা হেলথ মেসেজ প্রতিদিন দিতে থাকি মানুষকে এই বিভিন্ন রোগ সম্বন্ধে সচেতন করার জন্যে, তো সেই ক্ষেত্রে সেটাও আরেকটা পথ যে আমরা মানুষ, কারণ এখন আমার মনে হয় বাংলাদেশে প্রায় সব অ্যাডাল্ট মানুষেরই একটা করে মোবাইল ফোন আছে, খুবই কম মানুষ আছে যাদের নাই। হ্যাঁ, তো সুতরাং আপনার যারা ইভেন রিক্সা চালক ওনাদের কাছেও আমি দেখছি ওনাদের সবারই মোবাইল ফোন আছে, সুতরাং আমরা দিতে পারি, এটা করতে পারি, তাহলে জনসচেতনতা বৃদ্ধি পাবে। আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদেরকে যদি কিছু পরিবর্তন করতে হয় সবাইকে নিয়ে, জনগোষ্ঠীকে নিয়ে এটা পরিবর্তন করতে হবে। শুধু ডাক্তাররা কিংবা আপনার আর মিডিয়ার একটা বিশাল ভূমিকা, তো প্রফেসর হারু বলেছে মিডিয়ার বিশাল ভূমিকা আছে। মিডিয়াও এই ধরনের কথা যত বেশি প্রচার করবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত বেশি মানুষ সচেতন হবে। আর এটা ঠিক যে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। যে জিনিসটা প্রতিরোধযোগ্য সেই জিনিসটা যদি আমি প্রতিরোধ করতে পারি তাহলে আমার তো আর চিকিৎসাজনিত যজ্ঞের আর কোনো প্রয়োজনই হবে না। নিঃসন্দেহে তাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু পরিষ্কার করি। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস কিন্তু একটা রোগের বিভিন্ন স্টেজ। টাইপ 1 হচ্ছে একটা আলাদা অসুখ আর টাইপ 2 ডায়াবেটিস আলাদা অসুখ, দুইটা ভিন্ন কারণে। টাইপ 1 এ ইনসুলিন থাকে না শরীরে, টাইপ 1 এ হ্যাঁ কোনো না কোনো কারণে থাকে না, মানে আমাদের প্যানক্রিয়াসটা ধ্বংস হয়ে গেছে কোনো কারণে, সেটা টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে অন্য ধরনের অসুখ। সুতরাং এটা মানে ডায়াবেটিসটা দুই ধরনের আর কি, আমি জাস্ট পরিষ্কার করার জন্য। কারো হয়তো, এবং টাইপ 1 এ ইনসুলিন লাগবেই বেঁচে থাকার জন্য, লাগবেই ইনসুলিন, তার জীবন। আর টাইপ 2 তে ইনসুলিন হয়তো ইনিশিয়ালি লাগবে না, তার লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, অন্য ওষুধ দিয়ে চলবে। জীবনের একটা সময় বেশিরভাগেরই তখন ইনসুলিন লাগে, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস শুরু থেকে ইনসুলিন লাগে, এই হলো পার্থক্য। আর বাচ্চাদের মোটার কথা বলছিলেন না, একটা মজার কথা বলি। এটা আমাদের একটা শব্দ আছে, মজা পাবে হয়তো দর্শকরা শুনলে, MODY, MODY, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। আমরা একটু আগে আলোচনা শুরু করেছিলাম যে খুব কম বয়সে হলে টাইপ 1 বলি। দেখেন টাইপ 2 মতো একটা ডায়াবেটিস হয়ে যাচ্ছে মোটা হওয়ার জন্য, একটা 14 বছরের ছেলের, 15 বছরের একটা মেয়ের 100 কেজি ওজন। এই জায়গাটাতে আমাদের হয়তো সচেতনতার অভাব, মানে আমরা খুব কম বয়সে অতিরিক্ত পরিমাণে ফাস্টফুডের প্রতি অতিমাত্রায় আসক্ত। এই ফাস্টফুডের প্রতি আসক্তি যদি আমাদের কিছুখানি কমিয়ে আনতে পারি খানিকটা, এবং কায়িক পরিশ্রম অভ্যস্ত হতে পারি, আপনি যেমনটি বলছিলেন খেলার মাঠ, পার্ক, এগুলোকে আরো বেশি বাড়িয়ে যদি ওই লাইফে আমরা ফিরে যেতে পারি, অনেকখানি ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকিকে কমিয়ে আনতে পারবো। একদম আলোচনার শেষ প্রান্ত। আমি আপনার মাধ্যমে দর্শকদের একটা শুধু কথা বলতে চাই, আমি বলবো না, স্কুলের নাম বলবো না, আমরা ছোটকালে খেলতাম, স্যার খেলতেন না স্কুলে? অনেক খেলতাম, মাঠ ছিল। আমি বলবো না, মানে আমি জানি এরকম একটা স্কুল আছে, মাঠও আছে, খেলতে দেওয়া হয় না, কারণ হচ্ছে মাঠের ঘাস নষ্ট হয়ে যাবে। তো খেলবে কোথায় বাচ্চারা? তো করণীয়টা কি? নিঃসন্দেহে এই জায়গাটা থেকে হয়তো প্রত্যেকটি ব্যক্তি যদি একটুখানি সচেতন হতে পারে, ডায়াবেটিসের ঝুঁকিকে আমরা অনেক মাত্রায় কমিয়ে আনতে পারবো। একদম আলোচনার শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং দেখার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা জীবনযাত্রার মান একটুখানি পরিবর্তন করি, পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে কিংবা জীবনযাপন পদ্ধতিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।